মাত্র তিনজন? ওকে, এটা আমরা ক্লোজ করে দিতে চাই। যারা যারা উত্তর করেন নাই তাদের চ্যালেঞ্জটা কোথায় শুনতে চাই। অর্ক। স্যার আমার এটা আসলে করা হয় না, তো এর জন্য মানে আগের ক্লাসটা আমি ছিলাম না, এর জন্য আর আগের কি। ক্লাসের সাথে কোনো সম্পর্ক নাই, এই ম্যাথটা যেটা দিয়েছি এটার জন্য আগের ক্লাসের কোনো সম্পর্ক নেই। এটা এটা আপনাকে করতে হবে নিজের বুদ্ধি দিয়ে। আপনি কি গ্রাজুয়েশনে পড়ছেন? জি স্যার। ইন্টারমিডিয়েট শেষ করে? জি জি স্যার। আচ্ছা। জাহাঙ্গীর আলম? আচ্ছা, ঠিক আছে। ফারজানা? স্যার আমি বুঝিনি। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখেন। এবিসি, এই তিনজন ব্যক্তি একটা চারণভূমি মাঠ ভাড়া নিয়ে, এই মাঠে তারা তাদের যে অক্সেন, কি অক্সেন কি, অক্সেনের অর্থ কি? ষাঁড় স্যার। সার বুঝার স্যার। গরু। আচ্ছা, গরু, ষাঁড়, গরু, যাই হোক, তারা ভাড়া নেওয়ার পরে ওখানে তারা ওই চারণভূমিতে তাদের এই পালিত গৃহপালিত যে পশু সেটা চড়ায় বা চারণভূমিতে চড়ায়, আচ্ছা, ঘাস খায়। তো দেখা গেছে এর মধ্যে 7 মাস ব্যবহার করেছে এবং তার এই 7 মাসে 10টা গরু ওখানে চড়েছে। একই রকম ভাবে বি তার 12টা গরুকে, বা গরু হোক বা যে কোনো পশুই হোক, গরুকে সে 5 মাস চড়িয়েছে, আর সি চড়িয়েছে 3 মাস 15টা। পরীক্ষাতে এর থেকে কঠিন করে দিতে পারে। কিভাবে কঠিন করতে পারে? 10 মাস 10টা গরু, 7 মাস, 3টা গরু 2 মাস, 5টা গরু 9 মাস, এরকমও দিতে পারে। তখন আরো কমপ্লেক্স হয়ে যাবে, এবং কমপ্লেক্স হওয়ার সম্ভাবনাও আছে। সময় আপনাদের বেশি লাগবে এরকম প্রশ্ন করার সম্ভাবনাটাই বেশি। হোয়াট আমরা যদি ফর্মুলা জানি করতে অসুবিধা নেই, কষ্টও নাই। তা যে ব্যক্তি 7 মাস ধরে 10টা গরু চড়িয়েছে তার জন্য ওটা 70। 70 কি? 10 এবং 7-এর মাল্টিপ্লিকেশন, তার জন্য ভ্যালু হচ্ছে 70টা। বি এর জন্য ভ্যালু হচ্ছে 5 বড় 60টা। আর সি এর জন্য হচ্ছে 15টা গরু 3 মাস মানে 45। তাহলে এটাকে যদি আমি রেশিও করি তাহলে দাঁড়ায় কি? 70, 60, আর হচ্ছে 45। আমরা চাইলে এটাকে ছোট করে আনতে পারি, আবার ছোট না করলেও খুব একটা ক্ষতি নাই। ছোট করে আনতে পারি মানে 70, 60 এবং 45, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটার সাথে বিভাজ্য হয়, হলে এটা দাঁড়ায় 14, 12 এবং 9। তো আমাদের ওই পুরো চারণভূমির ভাড়া হচ্ছে 175 টাকা। তাহলে কে কত কন্ট্রিবিউট করবে? কন্ট্রিবিউট করবে এই রেশিওতেই। কি রেশিও? 70, 60, 45 অথবা 14, 12 এবং 9। তাহলে এই তিনটা যোগফল হচ্ছে 35। এরপরে আপনি যারটা বের করবেন তারটা তো বের হয়েই আছে। এর জন্য 14, যদি এ চায় তাহলে 35 দিয়ে ভাগ, 14 দিয়ে গুণ। বি এর জন্য 35 দিয়ে ভাগ, 12 দিয়ে গুণ। সি এর জন্য 35 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ। তারপরে যে রেজাল্টটা চলে আসবে। এখন কি বোঝা গেল যারা যারা বোঝেন নাই? জি স্যার। অর্ক? জি স্যার, বুঝছে এখন। ওকে, আমি বলে রাখি, এখানে কিন্তু আমি একবার তো বলেছি আরো কমপ্লেক্স করে দিতে পারে। এখানে
10টি গরু 7 মাস, 5টি গরু 3 মাস, 9টি গরু 12 মাস, এটাও দিতে পারে। তখন আপনাকে প্রথমে এর পুরোটাই বের করে নিতে হবে। যদি স্যার এটা বিয়েটা যে থাকে, মাল্টিপ্লাই করে বের করলাম, এটা লিঙ্কটা কেমনে বুঝছেন আপনি? মানে লিঙ্কটা বলতে কেন মাল্টিপ্লিকেশন করলাম, হ্যাঁ। এইটাকে আমরা বলি লোড। কে কত লোড নিবে। যদি আপনি এই শুধুমাত্র মাস দিয়ে করেন, তাহলে তো তার পুরো লোডটা বের হবে না। তার লোড Yes. বের করতে হলে আপনি কতগুলো গরু চড়েছে সেটাকেও কনসিডারেশনে আনতে হবে। আমি আরেকটু সিম্পল এক্সাম্পল দিই বা সিম্পলি বলি আপনাদেরকে। আমি কোন একটা অফিসের যদি ভাড়া নেই, সেই অফিসের পুরো মাসের ভাড়া 10,000 টাকা, কিন্তু আমি ব্যবহার করেছি 15 দিন, তাহলে আমি কি 10,000 টাকা দিব? না স্যার। আমি তো অর্ধেক মাসের দিব। আচ্ছা, ওই অফিসে তিনটা, ওই বিল্ডিং এ বা সরি ওই ফ্ল্যাটে তিনটা, অথবা আপনি আপনার মেসের কথা চিন্তা করেন, আপনারা নিশ্চয়ই কেউ না কেউ মেসে থাকেন। একটা মেসের ভাড়া 10,000 টাকা, পুরো ফ্ল্যাটটার ভাড়া 10,000 টাকা। এক রুমে 3 বন্ধু থাকে, এক রুমে 5 বন্ধু থাকে, এক রুমে 2 বন্ধু থাকে। তাদের প্রত্যেকের ভাড়া কি সেম হবে? না স্যার। হবে না। আমরা রুমের ভাড়া যদি 10,000 টাকা, আমরা একটু সহজ করে বলি 12,000 টাকা ভাড়া, তিনটা রুমে, তাহলে পার রুমের ভাড়া কত? 4,000 করে। 4,000 টাকা। এই 4,000 টাকার মধ্যে আপনার রুমে 5 জন থাকে, আপনার রুমের 5 জনে কত টাকা দিবে? আপনারা এই ক্যালকুলেশনটা করেন তো, তাহলে একই রেজাল্ট বেরোবে। অর্থাৎ টোটাল ভাড়া 12,000 টাকা, এক রুমে থাকে 5 বন্ধু, এক রুমে থাকে 4 বন্ধু, এক রুমে থাকে 2 বন্ধু। তাহলে যে রুমে 5 বন্ধু থাকে তার এক একজন বন্ধুর জন্য ভাড়া কত হবে? 800 যে টাকা। যেটাই হোক না কেন, আবার যে রুমে 2 জন থাকে তার ভাড়া কি ওই 800 টাকার সমান হবে? তাদের তো বেশি হবে। জি। আবার যে রুমে 5 জন থাকে তারা উঠেছে হচ্ছে মাসের মাঝখানে, তাদের কি ভাড়া পুরো মাসে দিতে হবে? না স্যার। কি আপনারা যারা যারা বুঝতে পারেন নাই তারা এখন চিন্তা করে দেখেন। আমি প্র্যাকটিক্যালি আসছি, আপনারা তো মেসে নিশ্চয়ই থাকেন কেউ না কেউ। তাহলে এই যে রেশিওটা বা এই লোডটা কিভাবে বের করা হয়? যে রুমে 5 জন থাকে তার ভাড়া কম আসবে, যে রুমে 2 জন থাকে তাদের ভাড়া বেশি আসবে, আবার মাসের মাঝখানে যে আসবে তার ভাড়া আরো কম হবে, কারণ সে তো পুরোটা ইউটিলাইজ করে নাই, পুরো মাস তো ছিল না। আপনাদের কিন্তু এই মেসের এক্সাম্পলও কিন্তু চলে আসতে পারে। অর্ক, জি স্যার। আপনি কি বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো? জি স্যার, বুঝছি। আরেকটা কে প্রশ্ন করেছেন স্যার, আপনি লোডটা কিভাবে বুঝলেন সে, আমি আসলে খেয়াল করতে পারি না স্যার কে। আমি স্যার। অভিষেক। হ্যাঁ, এখন আপনি ক্লিয়ার হয়েছেন? Yes, স্যার। ওকে, আমরা পরেরটা চলে যাই।
টাইম আপ। আলোচনা শুরু করি। যারা উত্তর দিয়েছেন 5, 6, 10, তাদের উত্তর রাইট। আচ্ছা, এখন কিভাবে 5, 6, 10 আসছে সেটা আমরা দেখাবো। আরেকবার একটু প্রশ্নটা পড়ে আসি, হ্যাঁ। তাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1 টাকা, 5 টাকা এবং 1 টাকা, 3 টাকা এবং 5 টাকা। 4 মাস পর যে ইনভেস্টমেন্ট করেছিল, সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট সে আবার করেছে। তাহলে 1 টাকা 4 মাসে, তার মানে কি 1 টাকা ইন্টু 4, 4 টাকা। আর বাকি যে 8 মাস, সেই 8 মাস তার ইনভেস্টমেন্ট কয় টাকা? 2 টাকা স্যার। না, হ্যাঁ 2 টাকা তো বটেই। তাহলে কয় মাস? 2 টাকা ইনভেস্টমেন্ট কয় মাস? 16, আট 16 মানে লোড নিলে 16, টাকার অঙ্ক 2। তার মানে 1 হচ্ছে 4 গুণ আর 2 হচ্ছে 8 গুণ। বি এবং সি করেছে 3 টাকা খাটিয়েছে ওই একই সময়, অর্থাৎ 4 মাস। আর বাকি যে 8 মাস, সেটা তারা ইনভেস্টমেন্ট করেছে কয় টাকা? বাকি 8 মাস ছিল কয় টাকা? 1.5 টাকা। 1.5 টাকা। সি এর ক্ষেত্রেও যা, বি এর ক্ষেত্রেও তা। তাহলে সি এর ক্ষেত্রে কি হবে? 5 টাকা 4 মাস আর 2.5 টাকা 8 মাস। এখন তো বের করা সহজ। ওকে, আমরা যাই। আমরা একটা এক্স ধার নিয়েছি। ওকে, এক্স ইন্টু 4। এই এক্স মানে একটা এক্স। যেহেতু ওখানে 1 টাকা, 3 টাকা, 5 টাকা তো ইনভেস্টমেন্ট হতে পারে না, একটা টাকার অঙ্ক বের হবে আর কি, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। 1x 4 মাস আর 2x হচ্ছে 8 মাস। বি এর ক্ষেত্রে 3x, তার জন্য 3। 3x হচ্ছে 4 মাস আর 3x এর হাফ হচ্ছে 8 মাস। আর সি এর জন্য 5x হচ্ছে 4 মাস আর 5x এর অর্ধেক হচ্ছে 8 মাস। যারা যারা ভুল উত্তর করেছেন তারা একটু খেয়াল করে দেখেন। তাহলে এখন রেজাল্টটা কি দাঁড়িয়েছে? 4 আর এখানে 8 × 2 = 16, তাহলে এর জন্য 20x। বি এর জন্য 3, 4 আর 12, আর এখানে হচ্ছে 1.5, 1.5 এর 8 গুণ হচ্ছে 12, তাহলে 12 আর 12 24। আর সি এর জন্য 5x ইন্টু 4 মানে 20, আর 2.5 এর 8 হচ্ছে 20, তাহলে 20, 20, 40x। এখন আমরা এক্স কে যদি সরিয়ে দেই, তাহলে 20x, 24x, 40x। এইটার উত্তর হতে পারে 20, 24, 40 পরীক্ষাতে যদি থাকে। কিন্তু এটাকে যদি না থাকে, তাহলে তাহলে 5, 6, 10 অবশ্যই থাকবে। আবার যদি দুটোই থাকে, তাহলে উত্তর কি হবে বলেন এবার, অভিজিৎ? দুইটাই দিব স্যার। দুইটাই দিতে হবে। এখন ধরেন দুইটা আছে কিন্তু একটার বেশি অপশন দেওয়ার সুযোগ নাই, তখন কি হবে? তো যেটা 8, 6, বেশি 10। আছে সেটা দেবো। যে কোনোটাই কারেক্ট, কারণ দুইটাতে কোনোটাতেই ভুল নাই। অপশনটাই, ওই উত্তরের অপশনটা এরকম থাকবে যে যে 20, 24, 40 দিবে তারটাও রাইট হবে, 5, 6, 10 দিলেও তারটা রাইট হবে। আমি এটা বুঝিনি মেহেদি বোঝেন নাই? স্যার। পুরোটাই মানে বোঝেন নাই? 2x × 8 মানে শেষের পার্ট গুলা, 3x/2 শেষের? × 8। আচ্ছা, 3x মানে হলো কি বি এর টাকার অঙ্ক, বা বি এর রেশিওটা 3। এই 3 টাকা, এবার ধরে নেই যে এটা একটা টাকা। এই 3 টাকা সে খাটিয়েছে কয় মাস? কয় মাস ছিল? আমরা তো খেয়াল করে দেখেন লাস্টের লাইনে কি বলেছে, দ্য রেশিও অফ দেয়ার প্রফিটস এট দ্য ইয়ার এন্ড। এন্ড অফ দ্য ইয়ার মানে ইয়ার এন্ড, তার মানে কি 1 বছর। এখন আমি যে লোডটা দিব, সেই লোডটা দিব 12 মাসকে কেন্দ্র করে। প্রথমে এটা বুঝতে হবে। আমার কথা ক্লিয়ার? ওকে। তার যে 3 টাকা, বিয়ের 3 টাকা, এই 3 টাকা খেটেছে কয় মাস? 4 মাস। 4 মাস। আর বাকি যে 8 মাস, কত টাকা খেটেছে? বাকি 8 মাস 3,
12 টাকা। এইখানে খেয়াল করেন, এইখানে খেয়াল করেন, এই লাইনটুকু খেয়াল করেন, আমি যতটুকু এই দিলাম, সিলেক্ট করলাম বি অ্যাজ ওয়েল অ্যাজ সি, তার মানে তারা দুইজনই আর 4 মাস পরে হাফ টাকা নিয়ে চলে গেছে, উইথড্র করে ফেলেছে। তাহলে আপনি হাফ টাকা যদি উইথড্র করে, তাহলে আপনি লোড অর্ধেক দিবেন। তাহলে 3-এর অর্ধেক কত? জি স্যার, বুঝছি এবার। হ্যাঁ। আর কেউ? সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি পরেরটা যাব? জি ওকে, স্যার। যাচ্ছি। পরের কোশ্চেনটা শেয়ারও দেখতে পারেন, আমি টাইপও করে দিচ্ছি আপনাদেরকে, সেটাই দিই, চ্যাট বক্সে দিই, এটাই বেটার। আমি কিন্তু স্যার, প্রশ্নটা আপনাদেরকে পড়েও দিচ্ছি না, প্রশ্ন পড়ার দায়িত্ব আপনাদের। জি বলুন। স্যার আগে হচ্ছে অ্যান্সারটা একটু দেখালে ভালো হতো, একটু ছবি স্ক্রিনশট নিতে আগেরটা হতো। 4-4-এর জি, এটা, এটাই। এখানে আপনি, তারা তিনজন তো, 1-3-5 হচ্ছে তাদের রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও। তো টাকার অঙ্ক তো জানি না, ওখানে রেশিওটা দেওয়া আছে, তা আমরা এক্স কে ধরে নিই এটা একটা ভ্যালু। একে এর জন্য একটা এক্স, কারণ তার রেশিও হচ্ছে 1। এখানে যদি আপনি এক্স না দিয়ে 1x দেন, সেম রেজাল্টই তো, আমি 1 দিলাম না হয় আপনাদের জন্য। এ করেছে কি, এ 4 মাস খাটিয়েছে 1 টাকা, এইটুকু। কিন্তু 8 মাস সে কিন্তু 1 টাকা খাটায় নাই, 8 মাস, 4 মাস পরে সে সেম অ্যামাউন্ট আবার ইনভেস্টমেন্ট করেছে, তার জন্য হয়ে গেল 2 টাকা। তাহলে 2 টাকা তার খেটেছে বাকি 8 মাস, তাহলে তার টোটাল খেটেছে কত? 1-এর 4 গুণ, 2-এর 8 গুণ। ক্লিয়ার? জি স্যার। ওকে। বি-এর 3 গুণ, দুই 3 টাকা। টাকাটা আবার বলেন কষ্ট করে। হ্যাঁ, 2 টাকাটা কিভাবে আসলো সেটা একটু আবার কষ্ট করে একটু বলেন। এখানে তো বলে দিয়েছে, প্রশ্নটা দেখেন না। আফটার 4 মান্থস এ ইনভেস্টেড দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর। আগে যা ছিল সেই পরিমাণ টাকা সে 4 মাস পরে আরো ইনভেস্ট করেছে। তাহলে আগের ইনভেস্টমেন্ট ছিল 1, আপনি 1-এর সাথে আরো 1 যোগ করলে কত হয়? স্যার 2, ঠিক আছে স্যার। 2। তাহলে আর আর কে বুঝতে পারেন না এখন? তো এইটার কোশ্চেনের স্লাইড কি দিয়ে দেওয়া হয়েছে? মেহেদি কি? স্লাইডে কি স্যার এই কোশ্চেন গুলো আছে আপনি যেটা দিচ্ছেন? বাহিরে বলতে কোথায়? স্লাইড স্যার হচ্ছে আপনি যে কোশ্চেনের স্লাইডটা দিচ্ছিলেন। না না, আমি এটা দেইনি তো এখন পর্যন্ত, এটা আপনাদেরকে দিব, আজকে ক্লাস শেষ করে দিয়ে দিব। ওকে স্যার। ঠিক আছে, তাহলে পরেরটা দেখেন, আপনার চ্যাট বক্সটা খেয়াল করেন।
টাইম আপ। চেষ্টা চলছে কার কার? আর কেউ করছেন না? ওকে। উত্তর দিয়েছেন ফজলে, আল হাসান, রাজিয়া, অভিজিৎ, ফাহাদ, অর্ক, অভিষেক, আর হচ্ছে শামীম। বাকিদের প্রবলেমটা কোথায়? স্যার আমার তো ছোট একটা মিস্টেক হয়েছে স্যার, আবার রিক্যালকুলেট রেজাল্টটা করতেছি ঠিক করে স্যার। ফেলেন, এডিট করা যায় না? এডিট করে ঠিক করে দেন। জি, আচ্ছা, এখন তাহলে আমরা উত্তরটা দেখি। হ্যাঁ, প্রশ্নটা কি? এ এবং বি তারা ফার্মের পার্টনার, তার মধ্যে একজন স্লিপিং পার্টনার। প্রশ্ন হচ্ছে স্লিপিং পার্টনার কি? বলেন কেউ একজন, স্লিপিং পার্টনার কি? কথা বলেন না ক্লাসে, এরকম একজন স্যার বলেন যে যিনি শুধু কম টাকা কথা বলেন। ইনভেস্ট করবে আর মাস আচ্ছা, ওয়েট শেষে ওয়েট চেক ওয়েট করতে ওয়েট, পারবে। ফরহাদ ফরহাদ, ওয়েট ওয়েট। লামিসা, ফারিয়া আহমেদ লামিসা, জি স্যার। বলেন স্লিপিং পার্টনার কি? স্লিপিং পার্টনার যে স্যার অফিসে যে, এসে ঘুমায়। না স্যার, স্যার মেবি আচ্ছা, স্যার যে বিজনেসে স্যার যে অ্যাক্টিভ কম থাকবে স্যার, এরকম কিছু। আপনাদেরকে আজকে একটা জিনিস বলে রাখি, আপনারা যে প্রফেশনে আসছেন, যখন মেয়ে বলবেন, আই মিন কোনো কিছু অ্যাজিউম করবেন, তখন খুব ভেবে চিন্তে করবেন। বি কনফিডেন্ট। হুম। কেন এই কথাটা বললাম? মেয়ে কথাটা কিন্তু অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া যায়। যখন কোনো প্রফেশনাল মেয়ে বলে, তখন এটা গুরুত্বটা অনেক বেশি বহন করে। মানে লামিসাকে আমি ডিসহার্টেড করি নাই, আমি বলছি আপনি মেয়ে বলবেন না, আপনি বলবেন স্যার আমার দৃষ্টিতে এটা। ঠিক আছে? ওকে, আবার বলেন শুনি। স্যার স্লিপিং পার্টনার স্যার মেবি স্যার যে স্যার, স্যার ক্যাপিটালি স্যার যে অ্যাক্টিভ থাকবে স্যার, বাট স্যার যে ম্যানেজ করবে না স্যার বিজনেসটা স্যার, এরকম কিছু। ওকে, অনেক এরকম কিছুই। আমরা স্লিপিং পার্টনার পড়ে আসছি, মাল্টিপল চয়েসে করে আসছি, আলোচনা করেছি। ওকে। তো আর একজন যিনি অ্যাক্টিভ পার্টনার, তিনি ওই যে অ্যাক্টিভ থাকার কারণে তার একটা বেনিফিট এই ফার্ম থেকে দেওয়া হয়। সেটা কি? ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের পরিমাণটা হচ্ছে কত টাকা? কত বের হচ্ছে? 110। 110। যারা যারা পারেন নাই তাদেরকে এখন আমি শেয়ার করে দেখাচ্ছি। এই আপনার ফজলে করিমের রেজাল্ট বের হয়েছে এখন? 460, 420। ওকে, জি স্যার। ঠিক আছে। দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, টোটাল জি স্যার। প্রফিট 880 টাকার মধ্যে প্রথমেই কি করতে হবে? প্রথমেই এক্সপেন্ডিচার যেটা আছে, ইন্টারেস্ট, সেটা দিয়ে দিতে হবে। তো এ পাচ্ছে 110 টাকা, দেওয়ার পরে ওই 880 থেকে 110 বাদ দিলে থাকলো 770 টাকা। এই 770 টাকা এখন তারা ভাগাভাগি করবে। তাদের রেশিওটা হচ্ছে 5,000 আর 6,000, তাই না? তাদের ইনভেস্টমেন্ট 5,000 6,000, হ্যাঁ 5,000 6,000 রেশিও হচ্ছে 5:6। তাহলে 770 টাকা যদি 5:6 এ রেশিওতে ভাগ করা হয়, তাহলে এর শেয়ার হচ্ছে 350 টাকা, আর বি এর শেয়ার হচ্ছে 460 টাকা। এখন রেজাল্ট যদি আপনারা 350 আর 460 বলেন, তাহলে ভুল কোথায়? ভুল স্যার কোথায়? এটা 12.5% অ্যাড করা হয় নাই। রাইট। এ ওই যে ফার্মটা চালানোর জন্য যে টাকাটা পাচ্ছে, সেই টাকা তো তার ওই 880-র মধ্যেই অন্তর্ভুক্ত। সেজন্য ওই 110 টাকা যেটা তার রেশিওর সাথে যোগ করে দিবেন। তাহলে যোগ করলে রেজাল্ট দাঁড়াচ্ছে এ 460 টাকা, আর বি হচ্ছে 420 টাকা। হোয়ার অ্যাজ প্রফিট রেশিও কিন্তু তাদের 5:6, এর 5 হলেও, বি এর থেকে কম হলেও সে যেহেতু ইন্টারেস্ট পায়, দ্যাটস ওয়াই টাকার অঙ্ক তার বেশি। এখন কি সবার ক্লিয়ার? জি জি স্যার। স্যার। সুমি,
সুমি জি স্যার, স্যার আসছি। আছেন? আপনি কি ক্লিয়ার? জি কথাবার্তা স্যার। বলতে হবে। জি স্যার। আচ্ছা। আরিফুর রহমান 977, আপনি কি অফিসে? রাফিদ স্যার আছি, সাদ্দাম, স্যার আছি আমি। আপনি কি বুঝেছেন? জি বুঝছি। রাফিদ সাদ্দাম, উত্তর করেন নাই। নাই নাকি ক্লাসে নাই আপনি? মৌসুমী আক্তার, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ফরিদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাদেরকে একটু বোঝাবেন জি স্যার, অবশ্যই বুঝাবো স্যার। প্লিজ? স্যার অঙ্কটা কি আগে পরে দিব স্যার?
হ্যাঁ, আপনারা যারা করেন নাই তারা একটু শোনেন, বলেন। A, B, and C. A, B, and C enter into a partnership with a capital in which A's contribution is টাকা 10,000 মানে এর capital 10,000 if out of a total profit of টাকা 1,000 তাহলে আমার টোটাল প্রফিট হলো 1,000। A gets টাকা 500, B gets টাকা 300। তাহলে স্যার আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের একটা ইয়ে আছে, ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও স্যার, একটা সূত্র আছে, ইউজ রেশিও অফ ক্যাপিটাল রেশিও প্রফিট। এ এর ক্যাপিটাল আছে এর ক্যাপিটাল ডিভাইড বাই সি এর ক্যাপিটাল, এর প্রফিট ডিভাইড বাই সি এর প্রফিট স্যার। এটা আমরা এভাবে করবো স্যার। তাহলে টোটাল প্রফিট আমার মনে যেহেতু হচ্ছে আমাদের আপনি একটু কম, টোটাল প্রফিট যেহেতু একটু 1,000 টাকা, এ আর বি এরটা দেওয়া আছে, তাহলে আমার সি এর প্রফিটটা বের হবে 200 টাকা স্যার। হুম, আমি স্যার একটু তার সহজ মানে করে দিব, জি স্যার একটু ফরিদ, আমি সহজ একটু করে সহজ দেন। করে দিব। আচ্ছা, একটু জি সহজ স্যার। করে দেই, বাকি একটু খেয়াল করে দেখেন। তাদের, আমরা দেখে আসছি যে তাদের মধ্যে টোটাল কি বলেছে যে আহ, যেখানে এর কন্ট্রিবিউশন 10,000 টাকা আর 1,000 টাকা হচ্ছে প্রফিট, এই প্রফিটের মধ্যে এ পায় 500 টাকা আর বি পায় 300 টাকা, আর সি এর ক্যাপিটাল জানতে চাচ্ছে। এখানে অনেকগুলো বিষয় অনুপস্থিত, বি এর ক্যাপিটাল নাই, সেটা অনুপস্থিত, তাই না? এরকম কিছু কিছু জিনিস অনুপস্থিত। ওকে, 500, 300 এবং 200 কিভাবে আসছে? এই যে প্রফিট আছে এখান থেকে কিন্তু আমরা সহজে বের করতে পারি সি এর প্রফিটটা কত। আগে সি এর প্রফিটটা আমরা তাহলে বের করে নিই, তারপর আমি ক্যাপিটালে যাব, ব্যাক ক্যালকুলেশনের মতো। আগে আমি প্রফিট, তারপর আমি ক্যাপিটাল, কারণ আমি ক্যাপিটালটারই তথ্য পাচ্ছি না, কিন্তু প্রফিটের তথ্য কিন্তু পাচ্ছি। 1,000 টাকার মধ্যে যদি বাকি দুইজন 500 এবং 300 নিয়ে থাকে, তাহলে সি এর প্রফিট বের করতে পারছি কিনা? জি কত স্যার। টাকা সি এর প্রফিট? 200 200। টাকা স্যার। 200 টাকা। তাহলে এখন আমরা একটা রেশিও বের করে নিতে পারছি, সেটা কি? 500, 300 আর 200। আমরা শূন্যগুলো ফেলে দেই, 5, 3, 2। তাহলে এর রেশিও হচ্ছে 5, এর কন্ট্রিবিউশন হচ্ছে 10,000। তাহলে দেখেন, এই যে 5, 3, 2, এর কন্ট্রিবিউশন যদি 5 হয় আর 10,000 যদি ক্যাপিটাল হয়, তাহলে এক্স এর কন্ট্রিবিউশন কত? 2000। বা এর কন্ট্রিবিউশন কত? 2,000 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা? এর কন্ট্রিবিউশন ক্লিয়ার কিনা? 2,000। জি স্যার। এর যদি 2,000 হয়, এখন সি এরটা বের করতে বলেছে, তাহলে সি এরটা কত? অভিষেক, এই জায়গাটা আপনি বুঝান। আমাকে বলছেন স্যার? হ্যাঁ। স্যার এখানে হচ্ছে আহ, যে রেশিওটা দেওয়া আছে যে এর জন্য 5x, থ্রি বি এর জন্য 3x, সি এর জন্য 2x। তো এর জন্য 5x, এক্স এর ভ্যালু পেয়েছি 2,000, আর সি দুই এর হাজার জন্য আমরা জানি 2x। তাহলে এক্স এর মান আমরা যদি 2 এর পাশে বসাই, তাহলে 2 × 2,000, 4,000 টাকা বের হয়ে যায়। আচ্ছা, এবার বলুন তো তাহলে বি এর রেজাল্ট কত? স্যার তাহলে হচ্ছে বি এর 500। রেশিও হচ্ছে 3x, তাহলে 3 × 2,000, 6,000। এখন কি কারো আর বুঝতে কোনো সমস্যা আছে? জি না স্যার। কেউ কেউ আছেন বুঝতেও পারেন না, বলেনও না, পরে দেখে নেবো না, তারা কিন্তু বিপদে পড়বেন পরে।
এটা মানে সবচেয়ে সহজ হবে এতক্ষণে। স্যার এতক্ষণে মনে হচ্ছে কিছু পারি। এটা সবচেয়ে সহজ না? জি স্যার, একটু লজ্জাও লাগতেছে। কেন লজ্জা কেন? এতক্ষণ কেন পারেন না সেজন্য লজ্জা নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা মনে হয় না আমরা আলোচনা করার কিছু আছে, এটা সহজ। 2 এর জন্য 4 হলে 3 এর জন্য 6ই হবে, 60,000 টাকাই হবে। এটাতে কি বলবো, যে দা ক্রেডিট ক্রেডিট নেওয়ার কিছু নাই নাকি? না স্যার, কিছু না কিছু আছে কি? এরকম প্রশ্ন আসলে সবাই পাস করে যাবেন নাকি? জি স্যার। ইনশাল্লাহ। দোয়া করেন এরকম প্রশ্নই যেন আসে, পাস করা দিয়ে কথা, তাই তো? জি স্যার। এই একটা মাত্র রেজাল্ট যেটাতে শুধু সবাই পাস চায়, গ্রেডিং চায় না। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। এই প্রশ্নটার উত্তর আপনারা লিখে দিয়েন না, আমি একটু জিজ্ঞেস করতে চাই। ঠিক আছে, কেউ উত্তর দিয়েন না, আগে করেন। এসাহাক আলী কি আছেন? এসাহাক আলী, ফারজানা, আপনার রোল নাম্বারটা দেওয়া নাই, আপনি রোল নাম্বার দেন। এসাহাক আলী, আপনি আছেন? নাই। ওকে, জুয়েল, মোহাম্মদ জুয়েল ভুইয়া। জুয়েল ভুইয়া, নাই। কোথায় গেল? চন্দন, স্যার আছি কিন্তু পারিনি স্যার। কারেন নাই। ফেলটুস, রাফিদ, জি স্যার। রাফিদ হ্যালো স্যার। করেছেন? জি স্যার, হ্যাঁ, করেছি স্যার। আপনি বলবো স্যার? হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, আচ্ছা আমাদের 35,000 টাকা। এক সেকেন্ড স্যার। হ্যাঁ স্যার, আমাদের 35,000 টাকা 8 মাসের জন্য ইনভেস্ট করেছে।
জি। তো স্যার আমাদের 8 মাসের টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000 টাকা। 80,000, হ্যাঁ। আর 42,000 টাকা হচ্ছে আপনার 10 মাসে, সে দশ তাহলে মাসে 4,20,000। হ্যাঁ জি স্যার, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে স্যার 7 লাখ টাকা। হুম। এখন রিনাস শেয়ার স্যার 2,80,000 ভাগ 7 লাখ ইন্টু 31,570 টাকা স্যার। এটা স্যার ক্যালকুলেশন করে এসছে স্যার 12,680 28 টাকা। 28 টাকা। ওকে, এর বাহিরে কারো কোনো রেজাল্ট আসছে? 12,628 628। টাকার বাহিরে কারো কোনো রেজাল্ট আসছে? আসে নাই, সবারই একই রেজাল্ট আসছে। এখন বলেন, আপনাদের মধ্যে কে এটা এখন পারেন নাই বা বোঝেন না? আছেন এরকম কেউ? সবাই পারেন। নাফিজ, নাফিজ, জি স্যার। নাফিজ, আপনি পেরেছেন? জি স্যার, পেরেছি স্যার, 12,628। আলহামদুলিল্লাহ। ফারজানা পেরেছেন? স্যার পারিনি, মারুফ, কিন্তু ওনার ওনার এক্সপ্লানেশনে বুঝতে পেরেছি স্যার। আপনি রোল নাম্বার লেখেন, আপনার রোল নাম্বার নাই। স্যার আমি রোল নাম্বার আমাকে প্রোভাইড করেনি, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে স্যার। ওটাই দিয়ে দেন। আমার আচ্ছা স্যার। তাহলে সবাই পেরেছেন। আমরা আর বেশি না, আর বোধহয় একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন আছে, এরপরে আমরা অন্য লতে চলে যাব। শামীম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথাও না কোথাও আপনার ভুল আছে, রিচেক করেন। আর আমি তো ক্যালকুলেশন করছি 3 বছর পরের প্রফিটটা 1 বছরের জন্য। আগের রেশিও কি? 3 বছর পরে যে প্রফিটটা হয়েছে, তাদের টাকাটা কতদিন খেটেছে সেটা বের করে নেন। কত মাস খেটেছে সেটা বের করে নেন আগে। আমি তো ধরছি স্যার প্রফিট যে বছর সেই বছরের ক্যালকুলেশন। হ্যাঁ হলো, সেই বছরই ধরলেন। কিন্তু ধরেন 3 বছর পরে, আমি এই যে যদি প্রথমে সীমারটা চিন্তা করি, সীমার যে 50,000 টাকা, এই টাকাটা পুরো 3 বছরই আপনি ইনভেস্টমেন্ট ঢাকাবেন। তার মানে 50,000 যে ইন্টু 36,
হোয়ার নয়নেরটা যে 80,000, এটা কিন্তু 36 না, এটা 6 মাস কম, 30। তাহলে 50,000 ইন্টু 36, আর ওর ক্ষেত্রে হবে 80,000 ইন্টু 24, না 30, 6 মাস কম 30। 30 হলে যে রেশিওটা বেরোবে এইটা দিয়ে আপনার যে প্রফিট আছে 24,500, সেটা রেশিও দিয়ে করে ফেলেন। স্যার এই জায়গায় যদি ডিরেক্ট বছর দিয়ে করি তাহলেও তো সেমই, তাই না? মানে হুম 50,000 ইন্টু 3 আর 80,000 ইন্টু 2.5। হ্যাঁ, একই রেজাল্ট আসবে। জি হ্যাঁ, কিন্তু স্যার 10,500। হ্যাঁ বলেন, আমার একটা কোশ্চেন স্যার, বলুন। এইটা কি পুরো 3 বছরই আমি ধরতেছি, না আমি তো প্রফিট ক্যালকুলেশন করে ইয়ারলি, সেই ইয়ারেরটা ধরবো না আমি? না না, আপনি ধরবেন, আপনি 1 বছরের ধরবেন, কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা যে হয়ে আসছে, ইনভেস্টমেন্টের লোডটা নিতে হবে না। এই বছরে নয় ফুল লোড, কিন্তু এই প্রফিটটা হচ্ছে 3 বছর পরে গিয়ে, তাহলে তাদের তিন বছরের লোডটাই আপনাকে নিয়ে আসতে হবে। এটা যদি প্রতি বছর বছর থাকতো, ধরেন এখানে প্রথম বছরে প্রফিট দেওয়া থাকতো, দ্বিতীয় বছর দেওয়া থাকতো, তাহলে প্রথম বছরে আপনি কি করতেন? প্রথম বছরে আপনি কার কতটুকু সেইটুকু নিতেন, অর্থাৎ একজনের 12 মাস, সেইটুকু। একজনের হচ্ছে অর্ধেক মাস। তারপর দ্বিতীয় বছরটা দেয়া আছে, দ্বিতীয় বছর আপনি পুরোটাই নিতেন, 12 মাস 12 মাস। তৃতীয় বছরে 12 মাস 12 মাস, এবং তাতেও দেখবেন রেজাল্ট কিন্তু সেমই আসবে। এই 36,000 টাকা অ্যাজ ইফ যে এটা হচ্ছে 3 বছর ধরে তাদের প্রফিট, তারা ক্যালকুলেশন করে না এতদিন, এখন করলো। এইটা ঠিক আছে স্যার, আমি এই 3য় বছরের প্রফিটটা শুধু ধরছি, আগের হিসাব শুধু করি নাই। তৃতীয় বছর ধরলো তো আপনি তার পুরো 50 নিবেন, তার পুরো 80 নিবেন, তার মানে 5:8 হবে রেশিও। 5:8, হ্যাঁ আমি 5:8 হ্যাঁ দিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা অ্যাকচুয়ালি তার শুরু থেকে এইটা হয়ে আসছে, এটা একটা কিউমুলেটিভ ফিগার ধরে নিতে হবে। তাহলে এটা 3:4 হবে স্যার। হ্যাঁ 3:4 হবে। ঠিক আছে। আচ্ছা, তা এখন আপনারা বলেন যে এই যে আমরা মাত্র 9টা ম্যাথ করেছি, এটা অ্যাকচুয়ালি ধারণা দেওয়ার জন্য যে এইরকম ম্যাথ কিন্তু আপনাদের পরীক্ষাতে আসতে পারে। খুব কি কঠিন মনে হয়েছে আপনাদের কাছে? এক্সট্রাঅর্ডিনারি টাফ, যেটা পারবো না আমরা, এরকম মনে হয়েছে? নো স্যার। বাকিদের কথাও শুনি, আপনি তো বেশ কয়েকটা পেরেছেন। না কার কার স্যার। কাছে মনে হচ্ছে যে না এগুলো কঠিন? এগুলো তো আপনাদের ছোটবেলার অঙ্ক বলেই আমার কাছে মনে হচ্ছে। এমন কেউ আছেন যার মনে হচ্ছে? আমার মনে হয় কি, আপনারা কয়েকটা দিন যদি প্র্যাকটিস করেন স্যার গুগল, হ্যাঁ এই টাইপের ম্যাথ গুলো আমি আর কোথায় পেতে পারি আরো? এটা আপনার গুগল করলেই পাবেন। আমার এটাও যে নিজের মতো করে বানানো ব্যাপারটা এরকম না, এইটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে কালেকশন করা। আপনারা চাইলে গুগল করলে আপনারা কিন্তু এরকম পাবেন। ম্যাথ অন পার্টনারশিপ বিজনেস এরকম দিতে পারেন, দিলে হয়তো কিছু ম্যাথ আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদের 9টা করিয়েছি, যেন আপনারা এই টেকনিক গুলো ব্যবহার করে পরীক্ষাতে দিতে পারেন। স্যার ম্যাথ আসার রেশিওটা কিরকম হতে পারে, ওইটা দিতে একটাও পারে? নাও আসতে পারে, তিনটাও আসতে পারে, এটা তো কিছু বলা যাবে না। ওকে, আমরা এখন পার্টনারশিপটা আর নিয়ে আলোচনা করব না, আমরা একটা নতুন চ্যাপ্টারে যাব, সেলস অফ গুডস অ্যাক্ট। কত সালের আইন? ডু এনিবডি নো? ডোন্ট, ইউ ডোন্ট নো? 1930। 1930। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি। এই যে সেলস অফ গুডস অ্যাক্ট 1930 সালের যে আইনটা, এইটা চালু হয়েছে কবে? কি উত্তর হবে বলেন? 1930 খুব সহজেই বলে দিলেন, এটা এফেক্টিভ ডেট কবে? এখন কঠিন মনে হচ্ছে, তাই না? 1893 স্যার। না না, 1930 তো আইনটাই, এটা কিভাবে 1830, 100 বছর আগে কিভাবে effective হয়? স্যার 1872। না না, বুঝেন নাই, প্রশ্নটা আগে শোনেন অভিষেক। 1930 সালের আইন কবে থেকে এফেক্টিভ হয়েছে, বাজারে চালু হয়েছে কত তারিখে বা কোন সময়? 1930-এর আগে কি হওয়ার কোনো সুযোগ আছে, যে আইনটা 1930 সালে? না স্যার। না না। হ্যাঁ সেটাই, দেখেন শেয়ার দেখিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি স্যার। ইট শাল কাম ইনটু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই 1930। এখানে কেন শ্যাল লেখা? এই আইনটা
জুলাই মাসের আগে ড্রাফটেড। আমার বাপ দাদারা জন্মগ্রহণ করেছে হয়তো। তাহলে প্রথম যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেলস অফ গুডস অ্যাক্টে, সেটা হচ্ছে সেলস অফ গুডস অ্যাক্ট কত তারিখে ইনফোর্স হয়েছে? উত্তর হচ্ছে কি 1/7/1930। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে সেলস অফ গুডস অ্যাক্টে, আমি এটা বড় করেছি তো এই জন্য 27 পৃষ্ঠা, বেসিক্যালি 20 পৃষ্ঠার মতো। তো এই আইনটার পুরো অংশ কিন্তু আপনাদের সিলেবাসে নাই। লেটস চেক দ্য সিলেবাস। দেখেন, ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট, effects of the contract, performance of the contract, rights of unpaid seller against the goods, suits for breach of contract। কিভাবে সেলস অফ গুডস এর কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্টের এফেক্টটা কি, কিভাবে এই কন্ট্রাক্ট পারফর্ম করবে, কোন আনপেড সেলার যদি থাকে তার অধিকার কি কি, কোন কন্ট্রাক্টে যদি কোথাও ব্রিচ হয় তাহলে কিভাবে মামলা করতে হয়, মামলা রেমেডি কি, এবং অন্যান্য। এই অন্যান্য দেওয়ার কারণে পুরো সিলেবাস, পুরো আইনটাই মনে হবে আপনাদের সিলেবাসে আছে। তবে থাকলে অসুবিধা নাই, এটা আমি বলেছি এটা একটা ছোট আইন। তো এইখান থেকে আপনি কিভাবে বা কতটুকু স্টাডি করবেন তার একটা গাইডলাইন আপনাদেরকে আমি দিয়ে দেব। প্রথমত আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, আপনাদের স্মরণে হয়তো আছে, আমি বলেছি যে আপনারা এই সেলস অফ গুডস অ্যাক্টের যে আইনটা আছে এটা ফ্রম ফার্স্ট লাইন টু লাস্ট লাইন একবার পড়বেন, বলেছিলাম কিনা? জি স্যার। না, আপনাকে একাকেই বলেছি, বাকিদেরকে বলি নাই, তাই তো? বাকিদেরকে বলেছিলাম। জি স্যার। এখন আমি যেটা আলোচনা করব আপনারা একটু শুনেন। আমি এই যে ডেফিনিশনসে হলুদ মার্ক করেছি, এখানে কয়েকটা আইটেম আছে, এই আইটেমগুলো অবশ্যই আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যেমন বায়ার, বায়ার পারচেজার, এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? নো স্যার। নাই। এই আইনের মধ্যে কোথাও পারচেজার কিন্তু বলে নাই, সব জায়গাতেই বলেছে বায়ার। তাহলে এই বায়ারটাকে, আইনটা কি? সেলস অফ গুডস। গুডস কি ভিজিবল প্রোডাক্ট নাকি ইনভিজিবল প্রোডাক্ট? ভিজিবল স্যার। ভিজিবল প্রোডাক্ট। তার মানে এই আইনটা হচ্ছে ভিজিবল প্রোডাক্ট নিয়ে, যেমন কম্পিউটার, টেবিল চেয়ার ইত্যাদি ভিজিবল প্রোডাক্ট নিয়ে এই আইনটা করা। এখানে সার্ভিস নাই, অর্থাৎ আমরা সিয়েরা যা দিচ্ছি সেটা নাই। বায়ার মানে হচ্ছে যিনি কিনতে চান, পারচেজারও তাই। ডেলিভারি মানে কি? পণ্য কেনার পরে যে ব্যক্তি জিনিসটা পায় আর যে ব্যক্তি জিনিসটা দেয়, অর্থাৎ অ্যাকশন। ডেলিভারেবল স্টেট, ডেলিভারেবল স্টেট কি? Goods are said to be a deliverable state when they are in such a state that the buyer would under the contract be bound to take delivery of them। আমি যে জিনিসটা নিচ্ছি সেই জিনিসটার কন্ডিশন কি, সেই জিনিসটা কোথায় পাঠাতে হবে, সেই জিনিসটা কি অবস্থায় থাকবে ইত্যাদি ইত্যাদি আলোচনা করা। তারপর হচ্ছে টাইটেল অফ গুডস। আমি ধরেন, আমি কথার কথা, আমি যদি একটা একটা ব্র্যান্ডেড একটা জুতার কথা বলি, যে কোনো একটা ব্র্যান্ডেড জুতার নাম বলেন। অ্যাডিডাস স্যার। অ্যাডিডাস। আমি একটা অ্যাডিডাসের জুতা যখন কিনবো তখন আমি এটা কি করে বুঝবো যে এটা অ্যাডিডাসের জুতা? ওয়ান শটে বলতে পারবেন? লোগো দেখে? লোগো দেখে। সম্ভব না। নাওডেজ ইট ক্যানট বি পসিবল। হোয়াই? মাস্টার কপি, 1:1 কপি, আরো কি কি যেন নাম আছে। অফিসিয়াল স্টোর থেকে পারচেস করেছেন? আমি তো অফিসিয়াল স্টোর থেকে পারচেস করেছিলাম, আমার কাছে আসছে হাতে, আমি এখন অফিসিয়াল স্টোরে যাব
আমেরিকাতে, যে ভাই দেখো তো এই তোমার ওখান থেকে জুতো এনেছিলাম, এটা আমাকে চেক করে দাও? পসিবল? না স্যার। লাইফ ইজ টু টু ইজি। অ্যাডিডাসের জুতায়, নাইকের জুতার একটা অংশে দেখবেন একটা কিউআর কোড দেওয়া আছে, থাকে কিনা, কারো চোখে পড়েছে কিনা? প্রত্যেকটা ব্র্যান্ডের জুতার, আমার জানা মতে, স্পেশালি নাইকি, অ্যাডিডাস, পিউমা, এই জাতীয় ব্র্যান্ডের জুতোগুলোতে একটা একটা কিউআর কোড দেওয়া আছে। জাস্ট আপনি আপনার মোবাইলে থেকে কিউআর কোডটা স্ক্যান করবেন, দেখবেন ওই প্রোডাক্টের ওয়েবসাইটে আপনি চলে যেতে পেরেছেন, অরিজিনাল বোঝা হয়ে গেল। ইট ইজ কল্ড টাইটেল অফ গুডস। আপনি নাইকে কিনতে গিয়ে যদি 1:1 গ্রেড কিনেন এবং ওখানে যদি কিউআর কোড দেওয়া থাকে, কিউআর কোড যদি আপনি ওটা করেন, চেক করেন, দেখবেন যে নাইকি স্টোরে, ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না। তার মানে এটা মাস্টার কপি বা কপি। দিস ইজ কল্ড টাইটেল অফ গুডস। আমার ওই গুডস এর টাইটেলটা কি? ব্র্যান্ড। আর ওই কিউআর কোডটা যে স্ক্যান করলাম ওইটা হচ্ছে ডকুমেন্ট অফ টাইটেল অফ গুডস। ফল্ট, সবাই জানি ফল্ট মানে কি। আমি একটা প্রোডাক্ট কিনেছি, সাইড দিয়ে ফাটা, ফল্ট। আমি একটা শার্ট কিনেছি, বাটন ছিঁড়া, ফল্ট। ফিউচার গুডস, আমি এখন কিনলাম, পরে মালটা পাবো, ফিউচার গুডস। গুডস সবাই জানে, যেটা কিনবো সেটাই গুডস। ইনসলভেন্ট, যিনি বিক্রি করেছেন তিনি হতে পারেন, যিনি কিনেছেন তিনি হতে পারেন। মার্কেন্টাইল লজ, এজেন্ট, একজনের পণ্য আরেকজন বিক্রি করে, যেমন ধরেন ফ্রাঞ্চাইজি। বাংলাদেশে একটা ফ্রাঞ্চাইজি ব্যবসার নাম বলেন, বা ফ্রাঞ্চাইজি সম্পর্কে আপনারা আদৌ জানেন কিনা কিছু? KFC, ডোমিনোস। হ্যাঁ, এদের কাজটা কি? বাটা স্যার। বাটা। এদের কাজটা কি? বাটা বোধহয় ফ্রাঞ্চাইজি না, বাটা এখানে ডাইরেক্ট প্রোডাকশনও করে তো ওরা, বা এবং ওরা বোধহয় মালিকানা, মানে শেয়ার হোল্ডার কোম্পানি। হ্যাঁ, বাটা কিন্তু না, ফ্রাঞ্চাইজি না। এটা বাংলাদেশে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়। বাটা একটা লিস্ট, বাংলাদেশে কি লিস্টেড নাকি বাটা? লিস্টেড না বোধহয়, বাট ফুল ফ্লেজড কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানি সম্ভবত। কেএফসি কিন্তু স্যার। কেএফসি হচ্ছে ফ্রাঞ্চাইজি। তারা বিদেশের এই নামটা ব্যবহার করে এবং তাদের কোয়ালিটি মেনটেন করে এখানে ব্যবসা করে। তারা বলে দেয় যে আমার চিকেনটা হতে হবে এরকম, আমার রুটিটা হতে হবে এরকম, এরকম বলে দেয়। এটা হচ্ছে ফ্রাঞ্চাইজি। হোটেল ইন্টারকন্টিনেন্টালও তো হতে পারে। হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল ফ্রাঞ্চাইজি। তো এই এই যে যারা ব্যবসা করে এরা সবাই এক একটা এজেন্ট, মার্কেন্টাইল এজেন্ট, ব্যবসায়িক এজেন্ট। সব কোম্পানি, সে এজেন্ট হোক ফ্রাঞ্চাইজি হোক, সবগুলো হচ্ছে মার্কেন্টাইল। মার্কেন্টাইল শব্দের অর্থই হচ্ছে আমি ব্যবসায়ী, আইনের ভাষায় ওটা হলো মার্কেন্টাইল এজেন্ট। প্রাইস আলোচনা করার কিছু নাই, প্রাইস মানে আমরা সবাই বুঝি। প্রপার্টি, এটা আমরা সবাই বুঝি। কোয়ালিটি অফ গুডস সবাই বুঝি। সেলার সবাই বুঝি। স্পেসিফিক গুডস আলোচনার বিষয় আছে, যে মালটা আমি কিনতে চাই। যেমন ধরেন, আমি তো এডিডাস এর অনেক ধরনের জুতা কিনতে পারি। একটা রানিং শু আছে, আমরা এডিডাস নিয়ে যেহেতু বলছে একজন, এই জন্য এডিডাস নিয়ে বলি। রানিং শু আছে, ক্রিকেটের শু আছে, গলফের জন্য আলাদা শু আছে, লাইফ স্টাইলের জন্য আলাদা শু আছে। আমি লাইফ স্টাইলের 6632 নম্বর কোডধারী আইটেমটার 7 নম্বর সাইজ কিনতে চাই। দিস ইজ স্পেসিফিক গুডস। রাস্তার পাশে কদবেল বিক্রি হচ্ছে, আমি একটা কদবেল ধরে বলি যে ভাই এই আইটেমটা আমি কিনবো। পাশের আইটেমটার দাম যা, অর্থাৎ পাশের কদবেলটার দাম, ওই কদবেলটার দাম একই দাম, কিন্তু আমি ওইটা কিনবো না, আমি এটা কিনবো। দিস ইজ স্পেসিফিক গুডস। এই ডিফিনিশন গুলো সবাই মাথায় রাখবেন। এরপরে আমরা সিলেবাসে দেখে এসেছিলাম ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট, চ্যাপ্টার 2 তে। এইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারই ওখানে কিন্তু আছে। সেই জন্য আমাদের পুরো আইনটাকেই পড়তে হবে। আর ছোট আইন তো, এই জন্য এটাকে ভাগ করে নাই। আমি একদম পুরো বইটাকেই কিন্তু হাইলাইট করি নাই, আমি প্রথম থেকে কয়েকটা হাইলাইট করেছি, আলোচনা করে দেখাই দেব যে কিভাবে পড়তে হয়। বাকি পড়ার দায়িত্ব আপনাকে নিতে হবে। বোঝা গেল? আসেন আমি দুই একটা আলোচনা করি। ফরমেশন 4 সাবসেকশন 1, এইটা হলো মেইন সেকশন 4, আর সাবসেকশন হচ্ছে 1। এ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস ইজ আ কন্ট্রাক্ট। আমি কিন্তু সিনপসিস দিব, ভয় পাওয়ার কিছু নাই। স্যারে পুরো বই আমাকে দিয়ে দিচ্ছে, আইনটা দিয়ে দিচ্ছে, এত বেশি পড়ে কি করে? আমি অসুবিধা না, আমি আপনাদেরকে সিনপসিসও দিব। আপনারা শুধু ওইটুকু দেখবেন আর এইটা পুরোটা আইনটা একবার করে পড়বেন।
from beginning to end. A contract of sale of goods is a contract whereby the seller transfer or agrees to transfer the property in goods to the buyer for a price. তাহলে কয়টা জিনিস জানলাম? এক হচ্ছে সেল, বিক্রি করতে হবে, একজন সেলার থাকবে, একজন বায়ার থাকবে, একটা প্রাইস থাকবে, একটা পণ্য থাকবে, একটা কন্ট্রাক্ট থাকবে। অনেকগুলো আইটেমস পাচ্ছি আমরা। 3, সাবসেকশন 3, where under a contract of sale the property in the goods is transferred from the seller to the buyer, the contract is called a sale. যে ট্রানজেকশনটা হয়েছে, যে অপারেশনের রেজাল্ট বেরিয়েছে সেটাকে সেল বলো। But where the transfer of the property in the goods is to take place at future time or subject to some condition thereafter to be fulfilled, the contract is called an agreement to sell. তাহলে কেউ যদি পরীক্ষাতে আসে এগ্রিমেন্ট টু সেল কি, সেটা হচ্ছে ফিউচার প্রোডাক্টের বিক্রির ক্ষেত্রে বা কিছু কন্ডিশন দেওয়া সেলের ক্ষেত্রে এটা এগ্রিমেন্ট। আর শুধু সেল কি? শুধু সেল হচ্ছে যেটার কন্ট্রাক্ট হয়েছে বিক্রি করার জন্য এবং যেটা কাস্টমার থেকে সেলার থেকে বায়ারের কাছে পৌঁছেছে, সেটা সেল। তাহলে এগ্রিমেন্ট টু সেল আর সেল কি এক জিনিস? নো স্যার। নো। যেমন ভাবে এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্টও সেম জিনিস নয়। 4, an agreement to sell becomes a sale when the time elapses. আপনি বলেছেন যে আমাকে ওই তারিখের মধ্যে, তোমার কাছ থেকে আমি এই পণ্যটা কিনেছি, তুমি এত তারিখে ডেলিভারি দিও। আমি পণ্য পাঠিয়েছি, কাস্টমার গ্রহণ করছে না, পড়ে আছে যেখান থেকে ডেলিভারি কাস্টমারকে নিতে হবে। দারাজে আমরা দেখি না, কাস্টমার বলেছে যে আপনারা মিরপুর 10 নম্বরে পাঠিয়ে দেন, আমি পাঠিয়ে দিয়েছি, আপনি নিচ্ছেন না। সেল কিন্তু কমপ্লিট হবে, ওইটার একটা ডেট আছে, ওখানে একটা কন্ডিশন থাকে 3 দিনের মধ্যে নিতে হবে। আপনি কিন্তু বিক্রি করে ফেলেছেন, সেও কিন্তু কিনে ফেলেছে, আপনি 3 দিনের মধ্যে নেন নাই, এর জন্য আপনি সেলারকে দোষ আরোপ করতে পারবেন না। এটা হচ্ছে টাইম elapsed হওয়া। অথবা or the conditions are fulfilled subject to the property in goods to be transferred, এবং অন্য যে শর্ত টর্ত আছে এগুলো পূরণ করা হয়ে গেছে। এই আইনে বলা আছে যে পেমেন্ট করার উপরে কিন্তু সেল ডিপেন্ড করে না। আসেন এবার একটু অ্যাকাউন্টিং এ যাই। কি বলেছি আমি? পেমেন্ট করার উপরে সেল ডিপেন্ড করে না। আমরা একটু অ্যাকাউন্টিং এ চলে যাই। আমরা অ্যাকাউন্টিং এবং বিজনেসটাকে একটা কম্বিনেশন করি। আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা কন্টেন্ট আছে, ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেখানে যে সেলটা দেখি, 3টে নামে দেখি আমরা, খেয়াল করেছেন কিনা আপনারা? একটা হচ্ছে সেল, একটা হচ্ছে টার্নওভার, আর একটা কি দেখি? কেউ বলতে পারছেন না? রেভিনিউ। ঠিক আছে? জি স্যার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 3টা সেল আমরা দেখতে পাই, 3 নামে দেখতে পাই, যেটাই থাকুক কথা সেম। একটা হচ্ছে, বলেন কি কি 3টা? টার্নওভার, সেলস, রেভিনিউ। টার্নওভার, রেভিনিউ। রাইট। তো সেখানে 2টা পার্ট থাকে, একটা ক্রেডিট সেল, একটা ক্যাশ সেল, থাকে কিনা? স্যার অনেকটা তো এক্সপোজার বলে, এক্সপোজার বলতে পারবো? এক্সপোজার? জি স্যার। আমি আসলে অভ্যস্ত না এই শব্দটার সাথে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু টার্নওভার এবং সেলস বলে নাই, তারা বলেছে রেভিনিউ উইথ কাস্টমার্স। রেভিনিউ উইথ কাস্টমার্স, এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাম্বার 15, সেখানে রেভিনিউ উল্লেখ করেছে। বাট সে বলে দেয় না যে আপনি রেভিনিউ ছাড়া কিছু লিখতে পারবেন না, এটা বলে দেয় নাই, ওই বাদ দেয় নাই। হোয়াটএভার, আমরা বলছিলাম যে এই সেলের মধ্যে আমরা 2টো পার্ট দেখি, একটা ক্রেডিট সেল আর একটা কি? ক্যাশ সেল। যখন ক্রেডিট সেল হয় তখন এডিশনাল একটা আইটেম বেড়ে যায়। ক্রেডিট সেল হলে কি? একটা ব্যালেন্স শিট আইটেম বাড়ে। বলেন কি? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। আর যদি ক্যাশ সেল হয় তখনও ব্যালেন্স শিটের একটা আইটেম বাড়ে, সেটা কি? ব্যাংক অথবা ক্যাশ। যদি পার্টলি হয়, একটা সেলই পার্টলি, অর্থাৎ কিছু টাকা পেয়েছি কিছু টাকা বাকি আছে, তাহলে ব্যালেন্স শিটে 2টা আইটেম হয়, একটা ব্যাংক, একটা রিসিভেবল। তো আপনি যদি কোনো এগ্রিমেন্ট করেন, ইজ ইট এ কন্ট্রাক্ট? স্টিল ইট ইজ নট এ কন্ট্রাক্ট। আপনি রেভিনিউ কিভাবে রিকগনাইজ করবেন?
আমি একটু আগে বলেছি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড নম্বর 15, IFRS 15, সেখানে বলা আছে যে কখন রেভিনিউ রিকগনাইজ করতে হয়। আজকে আমরা রিকগনিশন অফ রেভিনিউ আলোচনা করব না। আপনি এগ্রিমেন্ট করাই মিন করে না সেলটা হয়েছে। আমরা কনজারভেটিজম অ্যাপ্রোচ বলি অ্যাকাউন্টিং এ, কনজারভেটিভ মেথড। অ্যাকাউন্টিং এর কনজারভেটিভ মেথডটা কি, কে বলতে পারেন? খরচ যদি হয় তাহলে দ্রুত এন্ট্রি করো, আয় যদি হয় কনফার্ম করো। এটা হলো কনজারভেটিজম অ্যাপ্রোচ। কেন? তুমি আয়ের ক্ষেত্রে বলছো কনজারভেটিভ হতে, কনফার্ম হওয়ার জন্য, আর খরচের জন্য বলছো তুমি তাড়াতাড়ি গন্ধ পেলেই এন্ট্রি দাও। যেমন ধরেন আমরা প্রভিশন করি না, অ্যাক্রু করি না। জি। এই যে প্রভিশন করা বা অ্যাক্রু করা, এটা মানে কি? ইনকামও অ্যাক্রু হয়, প্রভিশনও অ্যাক্রু হয়, কি বলে এক্সপেন্সও অ্যাক্রু হয়। যখন আমি অ্যাক্রুড ইনকাম করব তখন আমি একটা কনফার্ম নিতে হবে যে আমি এই সেলটা নিশ্চিত করেছি যেটা আমি করেছি। হয় টাকা পে করেছি, পুরোটা না, একটা অংশ, অথবা এই প্রোডাক্টের আর কোনো ক্ষমতা আমার কাছে নাই, এটা বায়ারের কাছে চলে গেছে, সেই ব্যবহার করার যোগ্যতা রাখে, আমি শুধু টাকাটা পাই নাই। খরচের ক্ষেত্রে বলা হয়েছে তুমি এই বছর এই মাসটা শেষ করেছো। আমরা তো মান্থ এন্ড করি, আপনারা যারা চাকরি করেন তারা জানেন যে প্রতি মাসের শেষে আমরা একটা হিসাব ক্লোজ করি এই মাসে কত আয় এবং কত ব্যয় দেখার জন্য। ব্যালেন্স শিট পর্যন্তই করা যায়। তো এইখানে মাসের শেষে আমাদের ইলেকট্রিসিটি বিল তো আসে না, মাস শেষ হওয়ার পরে আসে, তাই তো? কিন্তু সারা মাস ধরে আপনি ইলেকট্রিসিটি কনজিউম করেছেন না। আমি একদম শিশুকালের কথা বলছি আপনাদেরকে, শিশুকালে এগুলো আমরা পড়েছি। মাসের শেষে একটা কারেন্ট বিল আসবে। তা আপনি আজকে ধরেন কথার কথা মে মাসের আজকে 31 তারিখ, আপনি কি এই মাসের বিল আজকে 31 তারিখে পাবেন ফ্রম দা না। অথরিটি? পাবেন না। পাবেন কবে? 5-6 তারিখ। কিন্তু এই মাসে যে খরচ, এটার একটা এস্টিমেটেড ফিগার আপনাকে কিন্তু খরচে বুক করতে হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। সেটার একটা জাজমেন্ট আছে। সে জাজমেন্টটা হতে পারে গত মাসের সাথে মিল রেখে, সেটা হতে পারে এক বছরের টোটাল খরচ ডিভাইডেড বাই 12, সেটা করে, যেভাবে হোক একটা এস্টিমেশন করতে হবে। এই যে একটু করা, এই খরচের ক্ষেত্রে বলা হয়েছে তুমি দ্রুত পারো এন্ট্রি করো। আর আয়ের ক্ষেত্রে বলা হয়েছে তুমি বিলটা পাঠিয়েছো কিনা, মালটা পাঠিয়েছো কিনা, সে বুঝে পেয়েছে কিনা, ইত্যাদি অনেক কিছু দেখে তারপরে তুমি ইনকামটাকে রিকগনাইজ করো। একটা প্রোডাক্ট এখান থেকে পাঠালেই যে কাস্টমার গ্রহণ করবে নট নেসারি, এটার তো একটা দুর্ঘটনা ঘটতে পারে যখন আপনি এই প্রোডাক্টটা ট্রানজিটে রাখবেন, ততক্ষণে হতে পারে না। এই জন্য ইনকামটার ক্ষেত্রে বলা হয়েছে কাস্টমার গ্রহণ করেছে, বিল দেয় নাই, তখন আপনি কনফার্ম করেন যে হ্যাঁ না কাস্টমার তো গ্রহণ করেছে, টাকা সে এখন দিয়ে দিই। তো এই যে এগ্রিমেন্টের সেল এবং সেলের মধ্যে যদি তফাৎ আপনাদেরকে জিজ্ঞেস করে তাহলে এটা বোঝা খুব সহজ। একটা হচ্ছে একটা কন্ট্রাক্ট এখনো হয় না, একটা কন্ট্রাক্ট হয়েছে, যেটা কন্ট্রাক্ট হয়েছে সেটা আসলে শর্ত পূরণ করা হয়েছে, এর জন্য এটা সেল। কন্ট্রাক্ট অফ সেল হাউ মেড, কিভাবে হয়? অলরেডি ডিসকাস করেছি, এই যে এতক্ষণ আলোচনা করলাম না, এখানে আমার ডিসকাশনটা হয়ে গেছে। প্রথমে কি করে? আপনি বাজারে যান কোনো পণ্য কিনতে, প্রথমে কি একটা পণ্য প্রথমে কি করেন, মানে আপনি একটা পণ্য কেনার সময় ধরেন আপনি একটা গ্রামে গেলেন, আপনি একজন মুসলিম, সেই গ্রামে ক্রিশ্চিয়ানরা বাস করে, তারা শুয়োর বিক্রি করে। আপনি কি প্রথমে তাদের কাছে দাম জিজ্ঞেস করবেন যে এটা আমি খাবো, আমার এই দাম জিজ্ঞেস করবো? মুসলিম হিসাবে বলছি, করবেন? আপনার জন্য আপনি কিনতে চাইবেন? চাইবেন না। চাইবেন না বিকজ আমাদের ধর্ম এটা পারমিট করেন। আবার আপনার প্রতিদিনই মাছ মাংস খাওয়া হয়, আপনি কি মাছ মাংসের দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন না যে ভাই মাছটার দাম কত? কারণ ওইটা আপনার প্রয়োজন। তাহলে প্রথম ইন্টেনশনটা কি, যে আমার কি লাগবে। ক্রেতার ক্ষেত্রে বলছি আমার কি লাগবে, আর বায়ারের ক্ষেত্রে সেলারের ক্ষেত্রে কি, আমি বায়ারকে কি দিব। তাহলে ফার্স্ট আসবে ইন্টেনশন। আপনাদের মনে আছে কন্ট্রাক্টে আমরা একটা জায়গায় পড়ে আসছিলাম ইন্টেনশন জি টু, স্যার। কি ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। আদান দিচ্ছে। ও আমাদের কি আজকে 6:30 পর্যন্ত ক্লাস? স্যার 7টা পর্যন্ত, আই গেস 4টা থেকে। ও না, সরি, 4:30।
আজকে কি বার? আজকে তো মানে 7টা পর্যন্তই। আচ্ছা শনিবার। হ্যাঁ 7টা পর্যন্ত ক্লাস। 2-3 মিনিট একটা ব্রেক দেই, আজানটা শেষ হোক। নাকি নামাজের পরে একবারে বসবো আরেকবার? নামাজের পরে 10 মিনিটের ব্রেক দেই। ওকে স্যার। जी सर।
হ্যাঁ, শুরু করব। জি স্যার। ওকে, আমরা আলোচনা করছিলাম সেলস অফ গুডস অ্যাক্ট নিয়ে। আচ্ছা, একটা আইটেম, আমি এটা শেয়ার টপ করি, আপনাদেরকে জিজ্ঞেস করি। আমি প্রথম বলেছি যে এগ্রিমেন্ট সেল, আর একটা বলেছি এগ্রিমেন্ট টু সেল। ধরেন একটা এগ্রিমেন্ট হওয়ার পরে, সেল হওয়ার আগে কোনো পেরিশেবল আইটেম যদি প্যারিশড হয়ে যায়, তাহলে কি এইটা সেলে পরিণত হবে? নো স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। এই প্রশ্নটা কি বুঝতে পেরেছেন বাকি সবাই, আমি যে প্রশ্নটা করেছি? ফজলে করিম, স্যার পেরিশেবল মিনিংটা যদি একটু বলতেন। পচনশীল, পচনশীল। ও, থ্যাংক ইউ টমেটো, স্যার। কাঁচামরিচ, পেঁয়াজ, আলু। জি স্যার, বুঝতে পেরেছি। আপনি দারাজে একটা অর্ডার দিয়েছেন, জুতা উইথ বক্স। যখন আপনার কাছে ডেলিভারিটা আসছে, এটা হচ্ছে আমরা আমরা তো পেমেন্ট দুই ওয়েতে করি, একটা কি আগে, আর একটা করি যখন আমি প্রোডাক্টটা নেই। পাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন, এই সেল তো নিশ্চয়ই বিক্রেতারা করে না, করে দারাজে অনলাইনে? অর্থাৎ আপনি রেখে দিয়েছেন, পরে টাকা দিবেন 2-3 দিন পর দেখার পরে, এটা করে? না স্যার, স্যার। দুইটা ওয়েতে করে, এক অ্যাডভান্স পেমেন্ট আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এর বাইরে কিছু আছে? নো স্যার। নাই। ওকে, এখন প্র্যাকটিক্যালি ঘটনাতে আসি। আপনারা জুতা অর্ডার করেছেন উইথ বক্স। নাও উই ফাইন্ড দ্যাট একটা ছোট জায়গাতে, সরি, বক্সের একটা জায়গাতে একটা ছোট ছিঁড়া ফাটা। আপনি কি এই প্রোডাক্টটা রিজেক্ট করবেন? জি স্যার। জি স্যার। আর কেন মত? আপনি কি বক্স পরবেন না জুতা পরবেন? মেইন প্রোডাক্টটা কি? জুতা। জুতা। এইখানে বক্সটা হচ্ছে আপনার জুতার সাথে আসবে, পলিথিনের মধ্যে আসবে না, একটা বক্সের মধ্যে জুতাটা আসবে। You have ordered to buy the shoe, but as you have seen, there is a box default with that shoe. It means box also will come, but you have not bought that box. Did you? নো স্যার, এবার ক্লিয়ার স্যার। খেয়াল ফার্স্টে করতে হবে। যখন আমি, বলছিলেন হ্যাঁ, তখন মনে হয়েছে যে বক্স, বক্সটা আমি টাকা এই দিয়ে যে এই, কিনতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি বলেছি বক্স, এইটা লেখা থাকবে পরীক্ষাতে, বিকজ আমি বারবার বলি আপনাদেরকে, আপনি বায়াসড হন, ভুল করেন, এটা আমার দায়িত্ব। আপনি আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করবেন, ছাপ্পার ফারকে দেখবেন কি আছে, কি হতে পারে, কেন এটা লিখছে, কেন এডিশনাল কথাটা লিখলো, আমি তো জুতা পরবো, বক্সের কথা কেন আসছে, এগুলো খেয়াল করতে হবে। আপনি কখনোই যদি কোনো জায়গা থেকে জুতা কেনেন, আপনাকে একটা বক্স তারা দিবে যদি আপনি নেন, বাট উই আর নট বাইং দ্য বক্স, উই আর বাইং শুজ। তবে এটা বলতে পারেন যে যেহেতু বক্সটা ডিফল্ট ছিল, আমি তো এক্সপেক্ট করতেই পারি বক্সটা ফ্রেশ অবস্থায় আসবে, এবং আপনি এর জন্য তার কাছে পেনাল্টিও চাইতে পারে যে ভাই আমার বক্স, আমি তো জুতাটা রাখবো, তো আমি জুতাটা ভিতরে রাখলে তো তেলাপোকা ঢুকবে, পোকামাকড় ঢুকবে, তুমি ভাই 100 টাকা কম নিও। তখন কিন্তু ঠিকই সেলার লায়াবল হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি প্রোডাক্টটাকে ইউ হ্যাভ টু ডিটারমাইন ফার্স্ট। আমরা যে বক্সে সবসময় জুতো রাখি, ব্যাপারটা কি সেরকম? আমরা জুতার বক্সে জুতা রাখি, নো আমরা স্যার। খাটের নিচে জুতা রাখি, এইটা খেয়াল করতে হবে। সেলস অফ গুডস একটা হচ্ছে কি জানেন, এই আইনটা কেন করা হয়েছে? সেলার এবং বায়ারের মধ্যে ক্যাচাল দূর করার জন্য। আমাদের আমাদের আদি কথা চিন্তা করেন, আমাদের নানার 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 কথা চিন্তা করেন, তারা কি করতো, তারা কি কিনতো? প্রোডাক্ট। বিনিময়ে কি দিত? আজ থেকে আরেকটা 100 বছর, প্রোডাক্ট, 200 বছর, 300 বছর আগের কথা যদি বলি, বা 400 বছর আগের কথা বলি, কি দিত? অন্য কোনো প্রোডাক্ট স্যার। অন্য কোনো প্রোডাক্ট। কি প্রথা? বদলা।
একটার বদলে একটা প্রোডাক্টের বদলে একটা প্রোডাক্ট। তারপরে আসলো কি, কড়ি প্রথা। 10টা কড়িতে 1 কেজি চাল, 5টা কড়িতে একটা ডিম, এরকম। এরপর আসলো কাগজের নোট, কয়েন, ইত্যাদি ইত্যাদি। এখন কি হয়, না লাগে প্রোডাক্টের বদলে প্রোডাক্ট, না লাগে কড়ি, না লাগে টাকা। খেয়াল করে দেখেন, কোনো ফিজিক্যাল আইটেমই লাগে না, অনলাইন পাসওয়ার্ড ট্রান্সফার। মানুষ টাকাই দেখে না, কয়দিন পর আরো দেখবে না। যখন ক্রিপ্টোকারেন্সি, যদি কোনোদিন ক্রিপ্টোকারেন্সি চলে আসে, তাহলে অনলাইনেই সব টাকা পয়সা। বিশ্বের কয়েকটা দেশে নাকি টাকা পয়সা অলরেডি নাই, উধাও, অনলাইন ট্রান্সফার সব। ইন্ডিয়াতে তো প্রচুর পরিমাণ অনলাইন ট্রান্সফার হয়, পেটিএম, আপনারা দেখেছেন হয়তো মাছের বাজারে। আমাদের আমাদের এখানে মাছের বাজারে কেউ ক্যাশ ছাড়া নিবে না, কিন্তু ইন্ডিয়াতে চলছে তোমাদের পেটিএম পেটিএম। তো এটাই বলছি, যে কোনো প্রোডাক্ট সেল করার আগে যে এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টের পরে সেলের আগে যদি পেরিশ হয়ে যায়, তাহলে এটা হবে না। বিক্রি কেন হবে না, ওই কারণে। এরপরে বলেছি, পার্শিয়াল কোনো ক্ষতি যদি হয় এবং সেটা যদি আপনার আসল প্রোডাক্টের ক্ষেত্রে হয়, তাহলে এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন। একটা হচ্ছে ভয়েড আর একটা হচ্ছে অ্যাভয়েড, দুইটা কি এক? কি ভয়েড আর অ্যাভয়েড কি এক? না স্যার। লুক, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুইটা শব্দই দেখাচ্ছি, দেখেন। আমার শেয়ার দেখা যাচ্ছে না? জি। দেখেন এইখানে শব্দটা ভয়েড, এখানে শব্দটা অ্যাভয়েড। দুইটা এক জিনিস না। আপনি অ্যাভয়েড করতে পারবেন ওই জুতার বাক্সটা ছিঁড়া ফাটা কেন, বলতে পারেন ভাই আমার ভালো জুতার বক্স সহ পাঠাও, সে আপনাকে পাঠাতেই পারে। বাট আপনি কি এটা করবেন, একটা বক্স ফাটা ছিঁড়া এক জায়গাতে খুলে গেছে, কারণ এটা তো ক্যারি করার সময় হয়ে যেতে পারে, এমনও তো হতে পারে বিদেশ থেকে আসছে তখন এটা ফেটেছে, তারও দোষ না। আমি হয়তো এটা করব না, আপনিও হয়তো করবেন না, যে যে ক্ষতিটা হয়েছে ওইটা এমন কোনো বড় ক্ষতি না বলে। অ্যাভয়েডেড বলা আছে আইনে, আর ভয়েড বলা আছে আইনে, দুইটার মধ্যে ব্যাপক তফাৎ। একটা ব্যবহার করা যাবে না, একটা ব্যবহার করা যাবে, সামান্য ক্ষতি, ওটা কোনো সমস্যা না। এই হচ্ছে তফাৎ। প্রাইস নির্ধারণ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বলেন তো, একই প্রোডাক্টের দাম আমাদের দেশে যা অন্য দেশে তার বেশি কেন হয়? কোয়ালিটি। ট্যাক্সের জন্য স্যার। একজন বলেছেন কোয়ালিটি, হ্যাঁ, তারপর ট্যাক্স স্যার। ট্যাক্সের জন্য, আর এক্সচেঞ্জ রেটের ডিফারেন্স। এক্সচেঞ্জ এক্সচেঞ্জের, হ্যাঁ, এক্সচেঞ্জের ডিফারেন্স, ব্যাংকের মতো কথা বলেছে, আর উৎপাদন খরচ কম বেশি হওয়ার জন্য। উৎপাদন করে কম বেশি হতে পারে, হ্যাঁ, আর একটা দেশ ধনী এই কারণেও দাম বেড়ে যায়, যায় কিনা? একটা দেশ ধনী যেমন আমেরিকা, আপনি আমেরিকাতে আমাদের দেশের মধ্যে 30 টাকা বার্গার পাবেন না। 30 টাকা মানে কি, ওদের $1 4 ভাগের 1 ভাগ দাম, পাবেন না। পাবেন? আপনারা না গেলে তো জানেন যে না, 30 টাকা অন্তত আমেরিকাতে $1 বার্গার পাওয়া যায় কিনা সন্দেহ আছে। তো এইটাও একটা কারণ, লিভিং স্ট্যান্ডার্ড। আমাদের দেশে যে শ্রমিক 30,000 টাকা কামাই করে, সিমিলার শ্রম দিয়ে আমরা বিদেশে কেন যাই? কারণ শ্রমের মূল্য এখানে কম বলে। সিমিলার শ্রম আপনি যদি আমেরিকাতে দেন, তাহলে 3 টাইমস 4 টাইমস 5 টাইমস 6 টাইমস পর্যন্ত আপনি আয় করতে পারবেন। এটা শ্রমের ভ্যালু কম, শ্রমের মূল্য দেই না আমরা সেটা না। আপনি এখানে 1 কেজি চাল 80 টাকা কিনতে পারবেন, আমেরিকাতে 250 টাকার নিচে কিনতে পারবেন না, কথা কথা বলছি। তাহলে ওখানে যেখানে 250 টাকা কিনবে, সেখানে শ্রমের মূল্যও বেশি হবে। এই প্রাইস অ্যাসার্টেইন করা, এটা কে করে, এটা কারা করে? সরকার। বলেন সরকার? আপনি বলতে পারেন জি স্যার আমরা তো ইউটিউবে দেখি, ভোক্তা অধিকার সংরক্ষণ কয়দিন পর পরই করে, আর ওই বলে দেয় সরকার এই রেট নির্ধারণ করেছে, এই রেটে বিক্রি হবে। কি আপনাদের উত্তর তাই হতে পারে? জি পারে স্যার। কিনা? পারে আসলে স্যার। কি তাই সরকার নির্ধারণ করে দাম? নো, সবসময় সরকার নির্ধারণ করে না, সরকার বাধ্য হয়ে নির্ধারণ। একটা কথা বলি, টাকা কোনোদিন আটকে রাখতে হয় না, এটা বোঝেন।
টাকাকে পানির মতো চলতে দিতে হয়। টাকা যত আটকে রাখবেন দেশের উন্নতি তত কম হবে। টাকা সবসময় রোলিং করতে হয়, টাকা পকেটে রাখতে হয় না, টাকা খরচ করতে হয়, ইনভেস্ট করতে হয়। আপনার টাকা আরেকজনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা সে আরেক জায়গায় ইনভেস্ট করবে বা আরেক জায়গায় খরচ করবে, এবং এই টাকা যত বেশি রোল করবে 10 টাকা তত 12 টাকায় পরিণত হবে, 12 টাকা 15 টাকায় পরিণত হবে। টাকা যদি রেখে দেন টাকা ডিম পারে না। ব্যাংকে টাকা রাখলে সবচেয়ে কম ডিম পারবে, টাকা ব্যবসায় খাটাবেন সবচেয়ে বেশি ডিম পারবে। এর মানে হচ্ছে প্রাইসকে আটকে রাখতে হয় না। এখন আমাদের দেশের মানুষ যদি দুষ্ট হয় তাহলে প্রাইস বাড়াবে, আর যদি ভালো হয় তাহলে প্রাইস ঠিক থাকবে। কমাবে বলছি না, ঠিক থাকবে। ঠিক থাকা আর কমানো এক জিনিস না। আমি চাই পেঁয়াজ 10 টাকা কেজিতে খাবো, আমি চাই চাল 30 টাকা কেজিতে খাবো, কিন্তু আমার প্রোডাকশন কস্ট 50 টাকা, আমি কি করে 30 টাকা কেজিতে চাল খেতে পারবো? সম্ভব? তাহলে তো কৃষক শেষ। রিজনেবল ভ্যালু টু বি অ্যাসার্টেইনড বাই বায়ার এন্ড সেলার। তারা নিজেরা সিদ্ধান্ত নিবে দাম কত হওয়া উচিত। যে দেশে ব্ল্যাক মানি বেশি হবে, যে ইকোনমিতে ব্ল্যাক মানি বেশি হবে, সেই দেশে জিনিসপত্রের দাম বাড়বে। আমরা প্রায় শুনি ইনফ্লেশন বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে। কেন? ধরেন অভিজিতের বাসায় অভিজিতের বাবা 1 লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে। হঠাৎ করে অভিজিতের বাবাকে আমি 1 কোটি টাকা দিলাম। অভিজিতের বাবা যাই হোক না কেন সে ধুমসে খরচ করা শুরু করে দিবে। এই টাকা রাখবে কোথায়? রাখার জায়গা পাবে না। তখন বার্গারের দোকানে বার্গার কিনতে গেল, ভাই 100 টাকা, তুমি 200 টাকা নাও। এর মানে কি? যে আমার তো প্রচুর টাকা, খরচ তো করতে হবে। তার মানে হচ্ছে টাকার ফ্লো যত বেশি হবে, টাকা যদি কন্ট্রোল করতে না পারা যায় তখন ইনফ্লেশন হবে। এইটা একটা কারণ। আরেকটা কারণ, আমার ডিমান্ড আছে প্রচুর কিন্তু আমার সাপ্লাই নাই, দাম বেড়ে যাবে, ইনফ্লেশন হবে। স্বয়ংসম্পূর্ণ দেশে কিন্তু ইনফ্লেশন কম হয়, যারা ডিপেন্ডেন্ট অন্যের উপরে সেসব দেশে ইনফ্লেশন বেশি হয়। তো এই যে প্রাইস ডিটারমাইন করা, এটা করবে বায়ার এবং সেলাররা। আমার কতটুকু প্রয়োজন, আমি কতটা সেল করতে পারি, আমার কাছে কি অ্যাভেলেবল আছে, এগুলোর উপর ডিপেন্ড করে প্রাইস নির্ধারিত হয়, হওয়া উচিত। আচ্ছা, এবারের প্রশ্ন, প্রশ্ন বলবো না, আলোচনা। আমি একটা লোন দিব, রাজিয়া সুলতান এখানে আছেন, ব্যাংকার মানুষ, তিনি ভালো বলতে পারবেন। আমি যখন প্ল্যান করেছি যে আমি একটা লোন দিব, তখন আমি কাস্টমারকে বলেছি যে ভাই তোমার যে অ্যাসেট আছে দ্যাট শুড বি ভ্যালুড বাই আ থার্ড পার্টি। কাস্টমারও রাজি হয়েছে, ঠিক আছে আমি করে দিব, আপনি লোনটা স্যাংশন করে দিন। রাজিয়া, আপনি বলেন যে এই শর্ত থাকলে এবং ভ্যালুয়েশনের আগে কি আপনি লোন দিবেন? না স্যার। আচ্ছা, এখন আপনার পলিসি এরকম যে পার্সোনাল লোন দেওয়ার ক্ষেত্রে ভ্যালুয়েশনের দরকার, সরি অ্যাসেটের দরকার নেই। কাস্টমার বলছে ভাই আমাকে একটু অ্যামাউন্ট বাড়িয়ে দেন, দরকার বোধ আমি অ্যাসেট দিব। তো অ্যাসেট ছাড়া লোনের অ্যামাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যামাউন্ট 10 লাখ, আর উনি অ্যাসেট দেয় অ্যাজ পার পলিসি, ব্যাংকের পলিসি, অন পলিসি ইট ক্যান বি এনহ্যান্স টু অ্যানাদার 5 লাখ। কাস্টমার বলছে আমাকে 15 লক্ষ টাকা দেন, আমি অ্যাসেট আপনাকে দিব, কিন্তু ইনিশিয়ালি আপনি 10 লাখ টাকা যেটা আছে আমার লিমিটের মধ্যে উইদাউট অ্যাসেট, যেহেতু এই অ্যাসেটটা ভ্যালুয়েশন টেশন করতে হবে, আপনাদের আরো কিছু ডকুমেন্টেশন লাগবে, এই জন্য আমার সময় লাগবে, বাট এই মুহূর্তে আমার 10 লক্ষ টাকা প্রয়োজন। আপনার যেটা স্ল্যাবে আছে ওটার মধ্যে আপাতত আমাকে টাকাটা দিয়ে দেন, বাকি 5 লাখ টাকা আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করে দেন, এটা দিবেন? এই 10 লাখ টাকা কি এটা দিবেন? স্যার, এটা তো স্যার আসলে ডিপেন্ড করবে কাস্টমারের সাথে আসলে কি ধরনের রিলেশনশিপের উপর। দেখেন এই রাজিয়া সুলতানের এই কথাটাতেই বোঝা যায় যে আমি কি করব এটা ডিপেন্ড করে আমার কাস্টমারের সাথে ডিসকাশন। বাংলাদেশ ব্যাংক যখন যে সময় সার্কুলার দেয়, আপনারা যদি কোনোদিন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দেখেন দেখবেন একটা বড় অংশ জুড়ে থাকে, এই যে লোন যারা নেয়, ব্যাংক যাদেরকে লোন দেয়, একটা বেশ বড় অংশ জুড়ে থাকে বা শুরুতেই লেখা থাকে গ্রাহক ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে। তার মানে কি, আমি কাস্টমার, ব্যাংকের কাছে আমি কিন্তু একজন লক্ষ্মী। আমি আজকে লোনের টাকা দিতে পারি নাই, ব্যাংকের অফিসার আমাকে খেয়ে ফেললো, এইটা হওয়া উচিত না। কারণ আমি তার লক্ষ্মী, আমি এক মাস দিতে পারিনি, আমার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলছে, এই জন্য পরের মাসে তো ভাই তোমাকে আমি 2 মাসের টাকায় দিয়ে দিব। তাহলে যেটাই বলি না কেন, প্র্যাকটিক্যালি কথা হচ্ছে গ্রাহক বা বায়ার আর ব্যাংক বা সেলার
তাদের সম্পর্কের ভিত্তিতেই আপনি প্রাইস ঠিক করবেন যে কি হওয়া উচিত। আমি যে প্রশ্ন করেছি 10 লাখ টাকা দিবেন কি দিবেন না, 15 লাখ টাকা 5 লাখ টাকা পরে দেবেন, এটা ডিপেন্ড করবে ব্যাংকারের সাথে গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে, বা আপনার পলিসিতে আছে কিনা যে না 15 লাখ টাকা যদি লিমিট হয় তাহলে আসলে অ্যাসেট দিয়েই নিতে হবে, অথবা এখন 10 লাখ টাকা নিবে, লোন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, বাকি 5 লাখ টাকা সে অ্যাসেট দেওয়ার পরে নিবে, আর একটা লোন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সেটা তাদের অ্যাকাউন্টের নিজস্ব পলিসির ব্যাপার, সিআরএম পলিসির ব্যাপার। এরপর আসেন কন্ডিশন আর ওয়ারেন্টি। আমরা দুই ধরনের কন্ডিশন বা ওয়ারেন্টি বা গ্যারান্টির কথা শুনে থাকি বাজারে। একটা হচ্ছে আপনি প্রোডাক্টটা যদি নষ্ট হয় আমি আপনাকে আমার প্রোডাক্ট মাল দিয়েই আপনার জিনিসটা ঠিক করে দিব। আরেকটা হচ্ছে আমি আপনার মাল দিব না, মালের টাকা টাকা আপনি দিবেন, কিন্তু এটা ঠিক লাগিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আছে না এরকম? আরেকটা জি আছে স্যার। যে ভাই আমি যদি ঠিক করতে না পারি, আপনার না দাম দেওয়া লাগবে কোনো কিছু, সার্ভিস চার্জেরও না, মালেরও না, আমি একটা নতুন আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব, এটাও আছে। এটাকে বলে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তাই না? শুনেছেন আপনার নিশ্চয়ই, রিপ্লেসমেন্ট, একদম রিপ্লেস করে দিবে। তো আমরা যে কোনো প্রোডাক্ট কেনার সময় প্রথমেই কি ভাবি যে 1 বছরের মধ্যে নষ্ট হোক তাহলে নতুন প্রোডাক্ট পাবো? কেউ ভাবেন আপনারা? না স্যার। ভাবেন না, কেউ ভাবিও না অ্যাকচুয়ালি। আমরা যেটা চাই যে প্রোডাক্ট যেটা কিনবো এটা যেন ওয়ারেন্টির পরেও আমি কয়েক বছর ব্যবহার করতে পারি, এবং এইটাই কিন্তু টাইটেল, এইটাই কিন্তু রিপিটেশন, এটাই কিন্তু গুডউইল। আপনি চাইনিজ ফোন, আমাদের দেশের যে আইফোন আসে এটাও চায়নাতে তৈরি হয়, বাট আমরা যে চাইনিজ ফোন বলি এই চাইনিজ গুলোর বিভিন্ন ধরনের নাম টাম থাকে। একটা চাইনিজ ফোনের নাম বলেন না আপনারা, যে কোনো শাওমি। ব্র্যান্ড। শাওমি। আচ্ছা, শাওমি আর আইফোন দুইটা পাশাপাশি রাখলে আপনি কোনটা কিনতে চাইবেন? আইফোন। কারণটা কি? একটা আইফোন নিলে 6-7 বছর ব্যবহার করা যায়, প্রবলেম হয় না খুব একটা, রেয়ার কেসে। আর এটা তো ইলেকট্রনিক জিনিস, নষ্ট হতেই পারে, কিন্তু এই যে ট্রাস্ট, এই যে গুডউইল, এইটা তৈরি হয়েছে কিভাবে? এইটা তৈরি হয়ে তারা তৈরি করেছে। এই জন্যই কিন্তু এই যে প্রাইসের দাম, আমি এই যে কয়দিন আগে দেখলাম যে চায়নাতে যে দামে প্রোডাক্ট হয় তার কয়েক গুণ দামে আমেরিকাতে বিক্রি হয়। আমরা এই রিসেন্ট টাইমেই দেখেছি। আইফোনও তাই, হয়তো অনেক কম দামে আমরা উৎপাদন করি, কিন্তু আমরা যখন সেল করি তখন হিউজ দামে সেল করি, বিকজ হিউজ দামে সেল করলে এটা যে গুণ, সেই গুণ আমাকে দেয়, এটা আমি ওভাবে ব্যবহার করতে পারি। যেখানে যেটা বলি না কেন, সেলস অফ গুডস একটা হচ্ছে কাস্টমার এবং সেলারের সম্পর্ক। আমি যে কন্ডিশন দিলাম, আমি যে ওয়ারেন্টি দিলাম, দেখেন আমি যখন ওয়ারেন্টি দেই তখন কিন্তু আবার কিছু কন্ডিশন লিখে দেই। প্রাকৃতিক দুর্বিপাকের কারণে ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী না, হাত থেকে পড়ে গেলে আমি দায়ী না, এগুলো বলে দেখি না, আপনার ওয়ারেন্টিতে দেখবেন এগুলো লেখা থাকে। আপনি জি। চাইলেই ওটা ঠিক হবে না, আপনি নিজে আছাড় মেরে ভেঙে ফেলেছেন, আপনি নিয়ে গিয়ে ঠিক করে দিবে? দিবে না। জি বলেন স্যার। তাহলে কন্ডিশন এবং ওয়ারেন্টি কিন্তু রিটার্ন হওয়া আবশ্যক। আদারওয়াইজ আপনি আপনি ওই যে আইফোন আমরা ওয়ারেন্টি ছাড়া কিনি, কোনো অসুবিধা নাই, টেনশন থাকে না বলে। কয়টা মানুষের কাছে আইফোনের ওয়ারেন্টি বা একদম ব্র্যান্ড নিউ যিনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আইফোন কেনেন? তাহলে কাগজপত্রই লাগে না, আবার আইফোনের ভিতরে সফটওয়্যার লেখাই থাকে এটা ওয়ারেন্টি পিরিয়ড এতদিন, কাগজেরও প্রয়োজন নেই। তো আমি কেন এই কথাগুলো আপনাদেরকে বললাম বা এই আলোচনাকে কেন করলাম, আমি তো এখন ক্লাস শেষ হয়ে যাবে, টাইমও শেষ। আপনারা যখন পড়বেন তখন নিজেরা এইটা এই সেলস অফ গুডস একটা ভাষা কিন্তু অন্যান্য অনেক আইনের থেকে সহজ, একদম সহজ ভাষায় লেখা। আজ থেকে কত বছর আগের আইন? কত, 90 আর 5 95 বছর আগের আইন, কিন্তু অনেক সহজ ভাষায় লেখা। আপনারা প্রথম যে কাজটা করবেন, আমি বলেছি আপনাদেরকে ডেফিনিশন গুলা পড়বেন, অল্প কয়েকটা ডেফিনেশন আছে। এরপরে আপনারা এই যে সাবজেক্ট ম্যাটারটা, স্টিপুলেশন অ্যাজ টু টাইম, এইটা আগে বুঝবেন। যদি না বুঝতে পারেন ডিটেলসে গেলে বুঝবে যে এইটা দ্বারা কি বোঝাতে চেয়েছে। হোয়াট ইজ স্টিপুলেশন, হোয়াট ইজ কন্ডিশন, হোয়াট ইজ ওয়ারেন্টি, হোয়াট ইজ ভ্যালুয়েশন, এগুলো পড়বেন, আগে বুঝার চেষ্টা করবেন, তারপরে আপনারা ভিতরে একটু পড়বেন। এই সাবজেক্টটা যেন ভুল না হয়, এইটুকু যেন মনে থাকে জিনিসটা কি। এইটা মনে রাখার কায়দা হচ্ছে এইটা না পড়লে আবার এটা মনে রাখতে পারবেন। আপনারা সবাই খাতাতে প্রত্যেকটা সাবজেক্ট সিরিয়ালি লিখে যাবেন। এখানে যদি 50-60টা সাবজেক্ট থাকে, এই দেখেন প্রত্যেকটা সাবজেক্ট আছে, এই 50-60টা সাবজেক্ট খাতায় লিখবেন। শুধু সাবজেক্টও যদি মনে রাখতে পারেন, পরীক্ষা যেটা আসবে মাল্টিপল, ওখান থেকে কিছু একটা বুঝতে পারেন। কারণ এটা মনে রাখতে হইলে আপনাকে ভিতরে পড়ে আসতে হবে,
পড়ার পরে আপনি সাবজেক্টটুকু খাতায় লিখে রাখবেন, এই যে সাবজেক্টটুকু। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেলস অফ গুডস অ্যাক্টের 2টা সিনপসিস আমার কাছে আছে, আমি 2টা সিনপসিস আলোচনা করব। এরপরে আরেকটা থাকবে বাকি, সেটা হচ্ছে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। খুব সহজ আমাদের জন্য, বিকজ আমরা তো সিএর স্টুডেন্ট, টাকা পয়সা নিয়ে আমাদের লেনদেন, সুতরাং নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টই আমাদের আইটেম। সুতরাং ওইটাও আমরা আলোচনা করব। 3টা থাকে, একটা চেক, একটা প্রভিজরি নোট, একটা বিল অফ এক্সচেঞ্জ। 3টা নিয়ে আমি একটা ডিসকাশন করে দিব। চেকের উপরে আমরা বেশি আলোচনা করব, বিকজ আমরা চেক নিয়ে বেশি আলোচনা করি। আবার নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা অনেক পুরনো, ওই সময় অনলাইন ট্রান্সফার এগুলো ছিল না। ভবিষ্যতে কোনোদিন যদি নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনটা চেঞ্জ করে, তখন হয়তো এই বিষয়গুলো চলে আসবে। ওইটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। ঠিক আছে, আপনাদের অন্য একটা ক্লাস আছে, তো আমার আর উচিত হবে না আপনাদেরকে ধরে রাখা। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেল করে দিব আমরা ডিসকাস গুলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম।